বাড়িতে ওষুধের বাক্সে অ্যান্টিবায়োটিক রাখাই থাকে, হয়তো একটু গা ম্যাচ করছে, একটু জ্বর আসছে, একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, কোনো রকম কোনো পরামর্শ না নিয়ে আমি ওষুধটা খেয়ে ফেললাম এবং তারপর একটা সময় পর দেখলাম যে ওষুধ খাওয়ার পরেও আমার যে কষ্ট তার কিছুই সুরাহা হলো না। কেন এমনটা হচ্ছে? অ্যান্টিবায়োটিক কি আর কাজ করছে না? কেন WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অ্যান্টিবায়োটিকের ভুল প্রয়োগটিকে একটি বিশ্বের অন্যতম স্বাস্থ্য বিপর্যয়ের কারণ বলে মনে করছেন? সেই বিষয়ে আজকে আমাদের কথা। কার এই অ্যান্টিবায়োটিক এই যে প্রয়োগের যে অসচেতনতা, সেই দোষটা কার? সেটা কি জীবাণুর নাকি মানুষের? এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুখেন্দু মণ্ডল, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং যিনি গত 25 বছর ধরে অ্যান্টিবায়োটিকের এই বিশেষ দিকটি নিয়ে কাজ করে চলেছেন। আপনাকে স্বাগত দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতনের পক্ষ থেকে। নমস্কার সবাইকে। অ্যান্টিবায়োটিক শব্দটা খুব পরিচিত আমাদের, কিন্তু একটু খুব সরল কথায় আপনার কাছে একটু ডেফিনেশনটা জানতে চাইবো যে কাকে আমরা অ্যান্টিবায়োটিক বলবো, কোন ওষুধকে অ্যান্টিবায়োটিক বলবো? অ্যান্টিবায়োটিক একটি রাসায়নিক যৌগ যেটা মূলত কোনো একটা জীবিত জীবাণু থেকেই পাওয়া যায় এবং অন্য সংক্রমণ তৈরিকারী যে জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে বা প্রোটোজোয়া হতে পারে, তাদেরকে ও মারে। সেই রাসায়নিক যৌগগুলো এখন আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলোই কিন্তু সিনথেটিক্যালিও তৈরি হয়। কেমিস্ট্রি ল্যাবরেটরিতে সেই ওষুধগুলো বা সেই রাসায়নিক যৌগগুলো আবিষ্কার করা হয়। তো অনেকেই যেমন মনে করছেন যে কথা একদম শুরুতেই বললাম যে একটু জ্বর হলেই আমি অ্যান্টিবায়োটিক নিয়ে নিলাম, এবং আমাদের মধ্যে এই প্রবণতাটা ভীষণ রকমভাবে আছে যে কোনো রকম প্রেসক্রিপশন, কোনো রকমের কোনো পরামর্শের অপেক্ষা না করে আমরা নিজেরাই সেলফ মেডিকেশন যাকে বলে, এইটা কতটা ঠিক যে জ্বর হলে আমি অ্যান্টিবায়োটিক নিয়ে নিলাম? অ্যান্টিবায়োটিক ভীষণভাবে সিলেক্টিভ ইউজ করা উচিত। আমি যে কারণে বলতে চাই যে একটা উৎপাদক জীবাণু, যে জীবাণুটা অ্যান্টিবায়োটিকটা তৈরি করে, সেই জীবাণুটা কিন্তু তৈরি, তার যে প্রভাব, সেই প্রভাব থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য তার মেশিনারিজ আছে। ফলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বা অতি ব্যবহার সেই সমস্ত জীবাণুগুলোকে আরও বেশি রেজিস্ট্যান্ট করতে পারে। সেই কারণেই আমরা বলে থাকি যে অতি ব্যবহার বা অপব্যবহার অ্যান্টিবায়োটিকের ভীষণভাবেই বন্ধ করা উচিত। তা না হলে আজকের যে ব্যাকটেরিয়াগুলো বা যে জীবাণুগুলো যারা অ্যান্টিবায়োটিকে মারা যাওয়ার কথা ছিল, তারা কিন্তু রেজিস্ট করবে, তারা আর সেই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে মরবে না। ঠিক। বিশেষ করে ডাক্তারের কাছে গিয়ে আমাদেরও পেশেন্ট হিসেবে কিছু দাবি থাকে যে এই ওষুধটা আমাকে দিন, এবং অনেক সময় মনে হয় যে বাবা কিছু ওষুধই তো আমাকে দিলেন না, সেরকম একটা অ্যান্টিবায়োটিক পর্যন্ত দিলেন না, আমার সর্দি কাশি হয়েছে। অনেক ক্ষেত্রেই ডাক্তাররা এটা অ্যাভয়েড করেন যে অ্যান্টিবায়োটিক তারা দেন না হয়তো বিশেষ কিছু ক্ষেত্রে। কেন? আসলে আবারও বলি যে এই মানসিকতা বা এই প্রবণতাটাই কিন্তু খুব খারাপ। সেটাই তার জন্যই হয়তো 2050-র মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য সবথেকে বেশি পরিমাণ লোক মারা যাবেন পৃথিবীতে। যদি দরকার হয় তবেই কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত, দরকার ছাড়া নয়। সব রোগে কিন্তু অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। ফলে যা কিছু হলেই অ্যান্টিবায়োটিক খেতে হবে সেরকম নয়। আপনি তো ভুলেই যান যে একটা ধরুন ভাইরাস ঘটিত রোগের মানে প্রকোপ হয়েছে, সেই ভাইরাস ঘটিত রোগের জন্য অ্যান্টিবায়োটিকের কিন্তু একটুও দরকার নেই। ডাক্তাররাও সাধারণত দিতে চান না, কিন্তু তার মধ্যেও আমাদের যে ধরুন অর্থনৈতিক একটা লালসার জন্যই বলুন বা আপনার ডাক্তার এবং রোগীর নিজেদের যে সেরে যাওয়ার বা সারিয়ে ওঠার প্রবণতা থেকেই, তাড়াতাড়ি সেরে ওঠা বা সারিয়ে দেওয়ার প্রবণতা থেকেই হোক, জেনারেলি মানে ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন। সেই এক্সেসিভ
অ্যান্টিবায়োটিক দেওয়াটা এইখান থেকে বিরত থাকলে আমরা মনে হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি বা অ্যান্টিবায়োটিকের যে মানে ক্ষতিকারক যে দিকগুলো, যে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকে আর মরছে না, সেটা থেকে আমরা হয়তো সমাজকে একটু ভালোর দিকে নিয়ে যেতে পারবো। আমরা খুব সাধারণভাবে কিছু শব্দ ব্যবহার করি, যেমন ভাইরাল ফিভার, ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিন্তু অনেক ক্ষেত্রে ভাইরাস আর ব্যাকটেরিয়াকে আমরা গুলিয়ে ফেলি কথা বলার সময়। মূল পার্থক্যটা কি এবং তার কোন কোন রোগ সেগুলোর উপর ডিপেন্ড করে? অ্যাকচুয়ালি বিবর্তনের ইতিহাস যদি দেখা হয় তাহলে আমাদের যে জীববিদ্যায় আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে ভাইরাস আসলে একটা অকোষীয় বস্তু। ভাইরাস কিন্তু জীবই নয়, আমরা পড়ে আসি এবং ভাইরাসকে আমরা এইভাবেই জানতে পছন্দ করি বা দেখে থাকি যে ভাইরাস হলো জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু। ভাইরাস যদি কোনো একটা জীবিত ব্যক্তির মধ্যে যদি ঢোকে বা জীবিত জন্তু জানোয়ার বা মানে ধরুন উদ্ভিদের মধ্যে ঢোকে, তখনই কিন্তু ও তার জীব বৈশিষ্ট্য দেখায়। অন্যথা যখন জীবের বাইরে, তখন ভাইরাস অজীব বস্তু বা মৃত বস্তু। কিন্তু ব্যাকটেরিয়া হলো এক জীব এবং ব্যাকটেরিয়া হচ্ছে সবচেয়ে মানে আমি যেটা বলি যে সিম্পলেস্ট লাইফ ফর্ম। মানে এ হচ্ছে এককোষী একটা পদার্থ, মানে জীব, যে এককোষী জীবটা মাল্টিপ্লাই করতে পারে খুব ধরুন 20 মিনিটের মধ্যে একটি ব্যাকটেরিয়া থেকে 2টি ব্যাকটেরিয়া হতে পারে এবং 2টি ব্যাকটেরিয়া থেকে 4টি, এবং এইভাবে গুণোত্তর প্রগতিতে সংখ্যা বাড়তেই থাকে। ভাইরাস কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা জীবিত অবলম্বন পাচ্ছে ততক্ষণ কিন্তু ভাইরাস তার মাল্টিপ্লিকেশন বা তার বৃদ্ধি করতে পারবে না। তো সেই জায়গা থেকেও বলি যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে জৈব যৌগগুলো তাদের মধ্যে আছে, সেই যৌগের গঠনগত এবং রাসায়নিক পার্থক্য আছে। সেই পার্থক্যগুলোর জন্যই অনেক অ্যান্টিবায়োটিক বা অনেক ওষুধ আছে যেগুলো ভাইরাসজনিত রোগকে প্রতিহত করতে পারে, কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগকে প্রতিহত করতে পারে না। তাই খুব সাধারণভাবে যে ভাইরাস ঘটিত একটা রোগের জন্য কোনো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট বা কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ অযথা, ঠিক সেটা কিন্তু আমাদের ক্ষতির দিকেই চালনা করে। কারণ একটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুদের, আমরা যতটা মানুষ তার থেকে কিন্তু 10 গুণ বেশি ব্যাকটেরিয়া। কারণ আমাদের শরীরে যতগুলো কোষ আছে তার থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়ার কোষ আছে এবং তাদের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ভালো ব্যাকটেরিয়া। আমরা সবসময় ভাবি যে জীবাণু মানেই সবসময় খারাপ বা সংক্রমণ করবে, এরকম কিন্তু নয়। আমাদের পুরো দেহটাকেই চালনা করছে এই ব্যাকটেরিয়াগুলো, শুধু মানুষের একদমই তাই। প্রতিরোধ ক্ষমতাও তৈরি করায় এবং অনেক শারীরবৃত্তীয় কাজকর্মের জন্য এই ব্যাকটেরিয়াগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শুধু মানুষের মধ্যে নয়, যে কোনো জন্তু জানোয়ার, গাছপালা, যত সমস্ত প্রাণী আছে সবার মধ্যেই ব্যাকটেরিয়া বাস করে এবং এরা বেশিরভাগ সময়ই কিন্তু উপকারী ব্যাকটেরিয়া। যখন আপনি অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে মেরে ফেলছেন। ফলে খারাপ ব্যাকটেরিয়াকে আমি কখন মারবো এবং কখন মারবো না, সেটা কিন্তু খুব বিচারপূর্ণ বিষয়। ঠিক। এই যে রেজিস্ট্যান্সের কথা আপনি বললেন এর আগেই, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা তৈরি হয় কি করে? এত দ্রুত কি করে তারা নিজেদের বিবর্তিত করে ফেলে? আপনি যদি একটু মানে গভীরভাবে বিচার করে দেখেন, আমি যেটা বললাম যে বিবর্তনের ইতিহাসে এই এককোষী জীবগুলো সবার আগে এসেছে পৃথিবীতে এবং পৃথিবীর পরিবেশ কিন্তু খুবই হস্টাইল ছিল। ঠিক সেই পরিবেশে যে জীবগুলো বেঁচে ছিল তারা কিন্তু অনেক স্মার্ট, আমাদের মতো নয়। আমরা নিজেদেরকে ভাবি যে আমরা খুব বিবর্তিত এবং খুব উন্নত, কিন্তু আসলে তা নয়। তো এই জীবাণুগুলো যেহেতু তারাই কাঁটাটা তৈরি করে বা সেই অ্যান্টিবায়োটিক বীজটা তৈরি করে, তারা জানে কিভাবে সেখান থেকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। আরেকটা বিষয় হলো যে আমার গুণটা আপনার মধ্যে না যেতেই পারে, কিন্তু এই সমস্ত এককোষী জীব তাদের একজনের গুণ বা একজনের দোষ খুব সহজভাবে অন্য আরেকজনের মধ্যে নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারে। এবং এই আদান প্রদানের জন্য তাদের শুধু বেঁচে থাকতে হবে তাই কিন্তু নয়, তারা মরে যাওয়ার পরেও এই গুণগুলোর আদান প্রদান করতে পারে। তাদের যে জিনগুলো আছে সেই জিনগুলো কিন্তু একটা
জীবাণু থেকে আরেকটা জীবাণুর মধ্যে খুব সহজেই চলে যেতে পারে। তাতে কি হয় যে জীবাণুটা ধরুন অ্যান্টিবায়োটিক তৈরি করছিল, সে তো রেজিস্ট্যান্ট ছিল ওই অ্যান্টিবায়োটিকে। এবার এর এই যে গুণটা, সেই গুণটা যদি অন্য একটা রোগ সংক্রমণকারী জীবাণুর মধ্যে ঢুকে যায় কোনোভাবে, তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা এই রোগ জীবাণুর উপরে আর কিন্তু কাজ করবে না। এইভাবে কি হয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সিটা ক্রমশ দিনের পর দিন বাড়তেই থাকে। আচ্ছা। এইটা একটা প্রাকৃতিক ঘটনা, এইটাকে আটকানোর ক্ষমতা কারোই নয়। কিন্তু যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকের যে ব্যবহারিক প্রয়োগ আমরা করে থাকি সেইটা যদি বিচারপূর্ণ হয়, আমরা যদি অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে পারি, তবে হয়তো আমরা সেই জীবাণুগুলোকে আর এই অ্যান্টিবায়োটিকে এক্সপোজ করতে পারবো না। ফলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি করার ঘটনাটাও অনেক কমে যাবে। ঠিক। আমাদের মতো দেশে, ভারতবর্ষে কেন এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এই বিষয়টা এত দ্রুত হারে বাড়ছে? সেটা কি আমাদের দেশেই, নাকি এটা সারা বিশ্বজুড়েই নিশ্চয়ই একটা সমস্যা? হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে বিশ্বের প্রায় সমস্ত দেশেরই সমস্যা। অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলোর এই সমস্যাটা অনেক বেশি উন্নত দেশের তুলনায়। উন্নত দেশগুলোর নিজস্ব কিছু ব্যবস্থা আছে অ্যান্টিবায়োটিকের বিচারপূর্ণ ব্যবহারের উপর, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশ বা যে অনুন্নত দেশগুলো আছে, বিশেষ করে আফ্রিকা এবং এশিয়া মহাদেশের, সেই দেশগুলোতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার সাংঘাতিক রকমের বেশি হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে জীবাণুগুলো, সেই জীবাণুগুলোর প্রকোপ আমাদের মতো এই দেশগুলোতে অনেক বেশি। এবং এই কথা সূত্র ধরেই যেখানে আসতে হয় যে এই যে আবার সেই পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া, এই প্রবণতাগুলো বোধহয় উন্নয়নশীল দেশে বা উন্নত দেশে আরো বেশি। যে একটা হচ্ছে যে একটা আলস্য, যে আমি ডাক্তারের চেম্বারে গিয়ে পৌঁছবো না, আর একটা আর্থিক ব্যাপারটা তো অবশ্যই আছে। ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশনের জন্য একটা এক্সট্রা একটা চার্জ দিতে হয়। আমি ওভার দ্য কাউন্টার যদি ওষুধটা কিনে ফেলতে পারি যে কোনো ফার্মাসিতে গিয়ে, তাহলে আমার সাশ্রয় হবে অনেক টাকায়। এটা তো একটা প্রবণতা আছেই। সেই জন্য আমার মনে হয় মানে সমগ্র সেক্টর থেকে, সে ডাক্তার হোক বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হোক বা ফার্মাসি হোক বা রোগী হোক, সবার ক্ষেত্রেই এই প্রবণতাটাকে কমিয়ে আনা এবং বিচারপূর্ণ ব্যবহারটা খুবই জরুরি। ঠিক। আর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু শরীরটা ভালো বোধ করছে, আমাকে তো ডাক্তার বলেছেন যে 5 দিন বা 7 দিন আপনি ওষুধটা খাবেন। আমি পুরো, যেটাকে আমরা কোর্স বলি, পুরো কোর্সটা আমি কমপ্লিট না করে আমি মাঝখানে, আমি তো এখন বেশ ঠিকঠাক বোধ করছি, ভালো আছি মনে হচ্ছে, আমি খাওয়া বন্ধ করে দিলাম। এটার কি প্রভাব কোনোভাবে ওই রেজিস্ট্যান্সের উপরে গিয়ে? অবশ্যই, এটা তো আরেকটা মারাত্মক প্রবণতা। আমরা ভাবি যে আমাদের রোগটা একটু ভালো হয়ে গেছে বা আমরা একটু সেরে উঠেছি, তারপরে আর আমরা অ্যান্টিবায়োটিকটা খাওয়া বন্ধ করে দিই। সেই প্রবণতাটা খারাপ এই কারণে, আমরা তো জানি না যে আমাদের যতগুলো রোগ সংক্রমণকারী জীবাণু শরীরের মধ্যে বাসা বেঁধেছিল তারা সবাই মরেছে কিনা। তাদের অর্ধেক মারা গেছে, তাতেও কিন্তু আমাদের যে সিমটমগুলো ছিল বা যে উপসর্গগুলো ছিল, সেই উপসর্গগুলো আমরা দেখতে পাবো না। ধরুন জ্বর হয়েছে একটা রোগের জন্য, সেই জ্বরটা হয়তো কমে গেল, কিন্তু জীবাণুগুলো অনেকেই কিন্তু এখনও শরীরের মধ্যে বাসা বেঁধে আছে, তারা সবাই কিন্তু মরেনি। তাদেরকে কিন্তু চিনিয়ে দিলেন অ্যান্টিবায়োটিকটা দিয়ে, প্রথম 2 দিন তাদেরকে অ্যান্টিবায়োটিকটা দিয়ে চিনিয়েছেন, তারা কিন্তু এবার নিজেদেরকে তৈরি করতে শুরু করেছে যাতে রেজিস্ট্যান্ট হয়। যারা রয়ে গেল তারা এবার যখন নতুন অপত্য তৈরি করবে, সেই অপত্যগুলো কিন্তু সব রেজিস্ট্যান্ট হবে। এবং সেটা শুধু আপনার মধ্যেই থাকবে তা না, একদিন না একদিন আপনার থেকে সেটা পরিবেশে আসবে, পরিবেশ থেকে আবার কোনো একজন হয়তো মানে স্বাস্থ্যবান একজন মানুষকে সেটা আবার গিয়ে অ্যাটাক করবে। এর ফলে এই রকমভাবে একটা ম্যাগনিফিকেশন হয় যে একটা রোগ জীবাণু যে আঁতুড়ঘর থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পেল, সে সেই আঁতুড়ঘর থেকে বেরিয়ে পরিবেশে এলো এবং পরিবেশ থেকে আবার পুনরায় একজন হেলদি
মানুষের মধ্যে সেটা ঢুকলো এবং সেখানে গিয়ে যখন রোগ সংক্রমণ করবে তখন সেই মানুষটা আর ওই অ্যান্টিবায়োটিকটা খেয়েও কিন্তু আর বাঁচতে পারবে না বা প্রতিহত করতে পারবে না রোগটিকে। একটু আপনার একদম ব্যক্তিগত কাজের পরিসরে আসি। আমরা জানি যে গত 25 বছর ধরে আপনি এই বিষয় নিয়ে কাজ করে চলেছেন, দীর্ঘ 25 বছর ধরে আপনার অসংখ্য গবেষক ছাত্র তৈরি হয়েছে। একটু আপনার সাম্প্রতিক আবিষ্কারের কথায় একটু আসি, যদি একটু আমাদের বলেন যে কোন বিশেষ জায়গা নিয়ে আপনি কাজ করছেন। আমাদের সমাজের জন্য বিশ্বব্যাপী আমি বলবো অ্যান্টিবায়োটিক আবিষ্কারের সবথেকে দরকারি বা জরুরি জায়গা সেটা হচ্ছে নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কার। যত অ্যান্টিবায়োটিক আমাদের সেলফে এখন আছে প্রায় প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকই প্রকৃতির নিয়মে রেজিস্ট্যান্স, অনেক জীবাণুই রেজিস্ট্যান্ট পেয়ে গেছে। তার জন্যই হয়তো আজকে একটা ছোট্ট স্ক্র্যাচ বা ছোট্ট উন্ড বা একটা ল্যাপ্রোস্কোপিক সার্জারি থেকেও কিন্তু সেপ্টিসেমিয়া হচ্ছে, কারণ সেই জীবাণুগুলো আর অ্যাভেলেবল অ্যান্টিবায়োটিকে আর মরছে না। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় যে আবিষ্কারটা করা উচিত মানব কল্যাণে, কারণ একটা জিনিস মনে রাখার, অ্যান্টিবায়োটিক কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বলবো, অ্যান্টিবায়োটিক কিন্তু প্রত্যেকটা মানুষের গড় আয়ু 25 বছর করে বাড়িয়েছে। ফলে অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু সমাজ চলবে না। আমরা যতই বলি যে আমরা অল্টারনেটিভ থেরাপিতে যাব, কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো করে অন্য ওষুধকে আমরা নিয়ে আসতে পারবো না এখনই। তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন নতুন অ্যান্টিবায়োটিকের আবিষ্কার, এবং সেই আবিষ্কারেরও প্রধান লক্ষ্য হবে যে এই নতুন অ্যান্টিবায়োটিকগুলো, যেগুলোকে আমরা নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিক বলি, এই নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু এই যত এমডিআর বা এক্সডিআর, মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট বা এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়াগুলো হয়ে গেছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমার ল্যাবরেটরিতে আমি লাস্ট 15 বছর, এবং বিদেশে যখন কাজ করতাম তখন আমেরিকার এক স্বনামধন্য লোকের সাথে আমি কাজ করতাম, সেখানেও আমি অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ ডেভেলপমেন্টের কাজ করেছি। এখন আমি যেটা করি আমার ল্যাবরেটরিতে সেটা হচ্ছে যে এই যে এমডিআর বা এক্সডিআর ব্যাকটেরিয়াল স্ট্রেন, যারা কিনা কোনো অ্যান্টিবায়োটিকেই কাজ করছে না, কোনো অ্যান্টিবায়োটিকে মরছে না, সেই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে যাতে মারতে পারি তার জন্য আমি নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিকের কাজ করি। এবং এই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আমি প্রথমেই বললাম যে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ব্যাপার। আমাদের কিছু জীবাণুকে খুঁজে বার করতে হয় পৃথিবী থেকে, বা মাটি থেকে হোক বা জল থেকে হোক, সেই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু এই জৈব যৌগগুলো বানায়, যাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক বলি। তো ব্যাকটেরিয়াটা যদি নতুন আবিষ্কার হয় এবং সে যদি কোনো একটা জৈব যৌগ এরকম বানায় যে অন্য ব্যাকটেরিয়াকে মারছে, তো সেই ব্যাকটেরিয়াটাকে নতুন হতে হবে। তো আমরা এরকম নতুন ব্যাকটেরিয়া খুঁজি যে ব্যাকটেরিয়াগুলো অন্য রোগ সংক্রমণকারী ব্যাকটেরিয়াকে মারবে। তারপরে আমরা ওই জৈব যৌগগুলোকে পিউরিফিকেশন করি, পিউরিফিকেশন করার পরে তাদের রাসায়নিক গঠন কীরকম হয় সেগুলো দেখি, এবং তারপরে আমরা তাদের যে ধরুন পোটেন্সি বা তার যে কার্যকরী ভূমিকা, সেই ভূমিকাগুলো বিভিন্ন ব্যাকটেরিয়াল স্ট্রেন বা ইভেন ছত্রাকের নির্ধারণ করি। তো আমার ল্যাবরেটরিতে এরকম অনেকগুলোই আমরা নতুন অ্যান্টিবায়োটিকের দিশা দেখাতে পেরেছি, যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার এগেনস্টেও কাজ করে, এরকম অ্যান্টিবায়োটিকও যেমন আবিষ্কার হয়েছে, তেমন ছত্রাকের এগেনস্টে কাজ করে, এরকমও অনেক অ্যান্টিবায়োটিক আমরা আমাদের ল্যাবরেটরিতে আবিষ্কার করেছি। ঠিক ঠিক। যেহেতু এই আর্থসামাজিক একটা দায়িত্বের কথা আপনি একটু আগে বলছিলেন, আমি সেই প্রসঙ্গে একবার যেতে চাইব যে আমাদের দেশে ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানির সংখ্যা নেহাত কম নয়, এবং সেখানে কি তাহলে মনে হয় যে খানিকটা প্রশাসনিক কন্ট্রোল একটু দরকার, যে অ্যান্টিবায়োটিকের উৎপাদনের ক্ষেত্রে, নাকি উৎপাদনের থেকেও প্রয়োগের জায়গায় আমাদের বেশি সচেতন থাকতে হবে? আমার মনে হয় এটা একটা সামগ্রিক উন্নয়ন দরকার। ফার্মাসিউটিক্যাল কোম্পানির যেরকম মানে একটা স্টেক হোল্ডার, তাদেরকে নীতি নির্ধারণ কমিটি যেগুলো আছে সেগুলো যেমন দেখবে, ঠিক তেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে তারপরে ওষুধ যখন ফার্মাসিতে আসে সেটাও নিয়ন্ত্রিত হওয়া উচিত। ফার্মাসি থেকে যখন পেশেন্ট কেনে সেটাতেও নিয়ন্ত্রণ থাকা উচিত। যেমন আমি একটা বললাম যে প্রেসক্রিপশন ছাড়া যাতে অ্যান্টিবায়োটিক দেওয়া না হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশে কিন্তু প্রেসক্রিপশন ছাড়াও ওভার দ্য কাউন্টার আমরা অ্যান্টিবায়োটিক কিনতে পারি। যেমন ধরুন গলা ব্যথা হচ্ছে, জানি না যে ওটা ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, হয়তো অন্য কারণে হচ্ছে, আমরা দৌড়ে গিয়ে
একটা ফার্মাসি থেকে কিনে নিলাম। ফলে নিয়ন্ত্রণটা কিন্তু রোগীর পক্ষ থেকে যেরকম হবে, ফার্মাসি থেকে হবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে হবে এবং গভর্নমেন্ট থেকে হবে। গভর্নমেন্টেরও এরকম নীতি নির্ধারণ খুবই প্রয়োজনীয়, যাতে এই অ্যান্টিবায়োটিকগুলো পরিবেশে যাতে মুক্ত না হয়। আমি এই ব্যাপারে জাস্ট একটা কথা আপনাকে বলবো যে এরকম নয় অ্যান্টিবায়োটিক শুধু আমরা খাই, মানে মানুষে খাই। অ্যান্টিবায়োটিক কিন্তু এখন ইভেন কৃষি বিজ্ঞানেও সাংঘাতিক রকমের একটা পরিমাণে ব্যবহৃত হয়। আমি এই প্রসঙ্গেই ভাবছিলাম যে আসবো, যে বিভিন্ন যে পশু খামার, মূলত যে পোলট্রি যেখানে ব্রিড করা হচ্ছে বা সেখানে লালন পালন করা হচ্ছে, সব রকম ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটা ব্যাপক প্রয়োগ হচ্ছে। সেইখানে মানে কতটা যুক্তিযুক্ত সেই প্রয়োগ এবং তার ফলে কতটা ক্ষতিকর প্রভাব আমরা দেখছি? আমি জাস্ট এই বিষয়ে একটা অন্যরকম একটা কথা বলি। আমরা সবাই স্যার আলফ্রেড নোবেলের কথা শুনেছি। আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেছিলেন এবং এক মহৎ উদ্দেশ্য নিয়ে ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। তারপরে দেখা গেল যে লোভ সংবরণ না করতে পেরে ডায়নামাইটটা মিলিটারি পারপাসে বা ডিস্ট্রাকটিভ পারপাসে ব্যবহার করলেন। এই লাইভ স্টক বা পোলট্রির ওপরে অ্যান্টিবায়োটিকের আবিষ্কারটা কিন্তু ঠিক একই রকমভাবে, বা প্রয়োগটা আমি বলবো, আবিষ্কার নয়, প্রয়োগটা কিন্তু ঠিক ডায়নামাইটের মতো করেই হয়েছে। কলিস্টিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, যে অ্যান্টিবায়োটিকটার সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া হয়। আসলে সমস্ত রকমের অ্যান্টিবায়োটিকের কিছু না কিছু পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া রোগীর উপরে হয়। কলিস্টিনের একটু বেশি মাত্রায় হয়। তাই কলিস্টিনটাকে গুছিয়ে রাখা ছিল যে ওটা যাতে ব্যবহার না হয় দরকার ছাড়া। কারণ অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কিন্তু সেই দাঁড়িপাল্লার মতো করে, যে আপনার রোগের জন্য বেশি ক্ষতি হচ্ছে নাকি অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়ায় বেশি ক্ষতি হচ্ছে, যেটা কম সেটা আপনাকে বিচার করতে হবে। তো কি হলো যে কলিস্টিনটাকে মানুষ যখন দেখলো যে এই অ্যান্টিবায়োটিকটা একটা গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে, আচ্ছা, মানে এই কলিস্টিনটা যদি খাবারের সাথে একটা পোলট্রিকে দেওয়া হয় তাহলে তার যে মাংসের পরিমাণ যে বৃদ্ধি, মানে কি বলবো, যে গ্রোথ প্রমোটার মানে কিন্তু স্টেরয়েডের মতো। আমরা জানি স্টেরয়েড দিলে মাসল ফরমেশন অনেক তাড়াতাড়ি হয়। কলিস্টিন যেহেতু স্টেরয়েডের মতো গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে, মানুষ দেখলো যে আমি যদি কলিস্টিন খাইয়ে দিই তাহলে পোলট্রিটা 25 দিনে 1 কেজি ওজনের হবে, যদি না খাওয়ায় তাহলেও হয়তো 25 দিনে 300 গ্রাম বা 400 গ্রাম হবে। তো এই যে লোভটা, এইটা সাধারণ মানুষ মানে সামলাতে পারেনি। তার জন্য আমরা এই ধরনের অ্যান্টিবায়োটিক যেগুলোকে রাখা ছিল ভবিষ্যতের জন্য যথেচ্ছ প্রয়োগ করেছি। এবং আপনার যতগুলো লাইভ স্টক আছে কৃষি বিজ্ঞানে, যেগুলোর ধরুন ফার্মিং করা হয়, প্রত্যেকটাই মাছ বলুন, শূকর বলুন, গরু বলুন, ছাগল বলুন, পোলট্রি বলুন, সবগুলোর ওপরে কিন্তু ব্যবহার করা হয়। ভয়ঙ্করভাবে যেটা হয় সেটা হচ্ছে গ্রোথ প্রমোটার হিসেবে। প্রিভেন্টিভ বা কিউরেটিভ তিনটে মেজার আছে। আমি রোগ নিরাময় করার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য এবং গ্রোথ প্রমোশন করার জন্য, তিনটে কাজের জন্য অ্যান্টিবায়োটিককে ব্যবহার করা হয়। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রোগ প্রতিরোধ করা, ঠিক, রোগ নিরাময় করা এবং রোগ প্রতিরোধ করা। আপনি পরিবেশের কথা এর আগেও অনেকবার বললেন। পরিবেশে কাছে কি করে, কতটা পরিবেশ দূষণকে প্রমোট করছে বলবো অ্যান্টিবায়োটিক? পরিবেশ দূষণ সম্পর্কে বলি, আমরা একটা কথা খুব ব্যবহার করে থাকি, এমার্জিং পলিউট্যান্ট। যে দূষিত পদার্থগুলো আজকের দিনের, মডার্ন এজের, পুরনো দিনে ছিল না। অ্যান্টিবায়োটিক কিন্তু এমার্জিং পলিউট্যান্টের মধ্যে পড়ে। যে পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় আপনারা শুনলে অবাক হবেন। ধরুন জাস্ট চীন দেশে 1 বছরে 50,000 টন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। চীন এবং তার মানে পাশাপাশি যে কয়েকটি দেশ আছে তাদের সামগ্রিক যে সার্ভে রিপোর্ট, তাতে দেখা গেছে 50,000 টন অ্যান্টিবায়োটিক 1 বছরে ব্যবহার হয়। এই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আলটিমেটলি পরিবেশে এসে উন্মুক্ত হচ্ছে, সেটা মানুষ খাওয়ার পরে হোক, লাইভ স্টকের মধ্যে দিয়ে হোক, বা আপনার ক্রপল্যান্ডে ছড়ানোর বা কৃষিকাজে ব্যবহারের পরেই হোক, আলটিমেটলি সবই কিন্তু পরিবেশে আসছে। একটা বড় সংখ্যায় অ্যান্টিবায়োটিক কিন্তু আসে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো যখন অ্যান্টিবায়োটিক বানায়, তাদের যে সিওয়েজ, সেই সিওয়েজে অনেক অপরিশোধিত অ্যান্টিবায়োটিক কিন্তু যায়। এবং উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশগুলোতে বেশিরভাগ সময় এই সিওয়েজগুলোর কোনো ট্রিটমেন্ট হয় না, ফলে অ্যান্টিবায়োটিক পরিবেশে এসেই ডাম্প হয়। পরিবেশে 1 গ্রাম
মানে মাটিতে প্রায় 10,000 রকমের ব্যাকটেরিয়া আছে এবং তাদের সংখ্যা 1 লক্ষেরও বেশি। তার মানে আমাদের পরিবেশে কত লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া সবসময় আছে এবং তারা কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলোকে সবসময় দেখতে পাচ্ছে। ঠিক। তাদের কিন্তু প্রাকৃতিক প্রবৃত্তি যেটা, যে অ্যান্টিবায়োটিক থেকে তারা যাতে নিজেদেরকে বাঁচাতে পারে, তার জন্য তারা কিন্তু রেজিস্ট্যান্ট তৈরি করবে। তো এই অ্যান্টিবায়োটিক পলিউশন এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা হাতে হাত ধরে এগোই। ঠিক। আপনি চিকিৎসার যে দিকগুলোর কথা বললেন, একটু যেটা আমরা জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সার থেকে শুরু করে কোনো অঙ্গ প্রতিস্থাপন বা কোনো বড় রকমের সার্জারি, সেইখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা কি দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণটা একই, যে ড্রাগ রেজিস্ট্যান্ট বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণুর প্রকোপ বাড়ছে, তাদের সংখ্যা বাড়ছে। যে কোনো নার্সিংহোম বা হাসপাতাল সেট আপে আপনার যে জীবাণুগুলো থাকে আমরা তাদেরকে নসোকোমিয়াল ব্যাকটেরিয়া বলি। তো এরা সাধারণত আগের দিনে কি ছিল, যে কোনো না কোনো অ্যান্টিবায়োটিকে তারা মারা যেত, কিন্তু এখন তাদের এই এমডিআর বা এক্সডিআর রূপগুলো এতটাই সাংঘাতিক যে কোনো অ্যান্টিবায়োটিকে তারা মরে না। ফলে এখন যে কোনো সার্জারির জন্যই রোগীকে অনেক বেশি অ্যান্টিবায়োটিক আরও দিতে হচ্ছে, বা নতুন নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিকের যে কথাগুলো বলছিলাম সেই নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিকগুলোর প্রয়োগ করা হচ্ছে। ফলে প্রতিরোধের জন্য আমাদের হয়তো আর অন্য উপায়ও নেই। অল্টারনেটিভ থেরাপির কথা আমরা বলে থাকি। অল্টারনেটিভ থেরাপিতে আমাদের টিকাকরণ বা আমরা যে ইমিউনো বুস্টারের কথা বলে থাকি, বা আমাদের যে দৈনন্দিন যে চালচলন বা শরীরের পরিচর্যা, হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করা যেটাকে আমরা বলি, সেটা হয়তো থাকলে আমরা অনেকটাই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটাকে কমাতে পারবো বা বিচারপূর্ণভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এই আলোচনা। আমাদের সুনিয়ন্ত্রিত ব্যবহার এবং সচেতন ব্যবহারই কিন্তু অ্যান্টিবায়োটিক আরও অনেক দিন কার্যকর হবে। অতএব এই অনুষ্ঠানের পরে যদি আমাদের কিছু গ্রহণ করবার থাকে কোনো একটি বিষয়, যে শরীর খারাপ হলে দয়া করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, অ্যান্টিবায়োটিক তো নয়। ভালো থাকবেন সকলে, নমস্কার।